আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আগামী 7 মার্চ, 17 মার্চ এবং 26 মার্চ নাকি আওয়ামী লীগের নেতা কর্মীরা সর্বশক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং এই প্রস্তুতি কেন? দলীয় সভানেত্রী শেখ হাসিনা নাকি এমন নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন যে ওই দিনগুলো যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র নেতাকর্মীদের নামতে হবে। তিনি মঙ্গলবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বেশ কিছু শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যে ভার্চুয়ালি বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি যে বক্তব্য দিয়েছেন তার আরও কিছু অংশ ভারতীয় কোনো কোনো গণমাধ্যমে এসেছে। এবং কেন এই 3 দিনকে বেছে নেওয়া? খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 7 মার্চ বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ রেসকোর্স ময়দান থেকে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের সময় বাঙালির মুক্তির জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য, এবং 17 মার্চ তো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। এই 3 দিনকে বেছে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, অনেকে মনে করেন যুক্তিসঙ্গত কারণ রয়েছে। শেখ হাসিনা ওই বৈঠকে যেটি বলছেন তা হচ্ছে যে আমি আশা করব বর্তমান সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, তারা সে পথে না হাঁটলে আমাদের কর্মসূচি নিতে হবে। আমাদের ধারণা ছিল যে এরই মধ্যে সম্ভবত কোনো এক ধরনের গ্রিন সিগন্যাল পেয়েছে, বা ভারতের কোনো কোনো গণমাধ্যম দাবি করছে যে গ্রিন সিগন্যাল পেয়েছে। এর বাইরে শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয়, তারা দুজনেই একাধিকবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য। তার মানে কি এখনও কোনো ধরনের সমঝোতা হয়নি? সমঝোতা তো হওয়ার কথা, আমরা যেগুলো শুনে আসছিলাম। নাকি এগুলো এক ধরনের রাজনৈতিক কৌশল, যে সরাসরিভাবে না বলে, এবং যেহেতু বিএনপিও এক ধরনের চাপের মুখে রয়েছে, থাকারই কথা, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে, সেই দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে নির্বাহী আদেশে, তো ক্ষমতায় এসেই সরাসরি এক কলমের খুঁচায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, বা তুলে নিলে সেটির রিপার্কেশন কী ধরনের হয় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, সেগুলো নিশ্চয়ই ভাববার কথা বিএনপির। আমরা আসলে কোনোটাই নিশ্চিত নই। তবে দুই দলের শীর্ষ নেতাদের যে ধরনের বক্তব্য, যে ধরনের কথাবার্তা গত মাস 2 ধরে আমরা শুনছি, তাতে দুই দলের প্রতি নমনীয় আচরণ করছে, এক ধরনের শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা বক্তব্যগুলো দিচ্ছে। তো হয়তো কৌশলের অংশ হিসেবে তারা এইভাবে কথাগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা বলছেন যে কোনো দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেই সেই দলের কর্মীরা স্বাধীনতা দিবস সহ গুরুত্বপূর্ণ জাতীয় দিনগুলো উদযাপন করতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। যেখানে জেলখানাতেও যারা দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দীরা, তারাও স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন যদি করে থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পারবেন না কেন? এই কথাই খুবই যৌক্তিক। আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা শহীদ দিবস, এগুলো তো আমাদের রাষ্ট্রীয় কর্মসূচি, আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমাদের সামাজিক কর্মসূচিতে পরিণত হয়ে গেছে। এখানে দল মত দেখলে তো হবে না। যেমন এইবার 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়ে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে অনেকেই বাধার সম্মুখীন হয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এটাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না, কেন এগুলো করতে হবে? আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় তো একেবারে কেউ পথেই নামতে পারেনি এইসব কর্মসূচিতে, কিন্তু সেই ধারা কেন এখনো অব্যাহত থাকবে? খুব স্বাভাবিক প্রশ্ন। 17 মার্চ কিংবা 15 আগস্ট বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় কি অবস্থা হয়েছে ধানমন্ডি 32 নম্বরে। একেবারে বলতে গেলে বিরান ভূমি, সেখানে কেউ শ্রদ্ধা জানাতে গেছেন কোনো নস্টালজিক জায়গা থেকে, অন্তত ওই স্থানে গিয়ে দুটো ফুল নিবেদন করবেন কেউ, তাদেরকে মবের শিকার হতে হয়েছে, পুলিশ আটক করেছে, অনেক কিছু তো হয়েছে। এই কাজগুলো কেন এখনো চলবে? দলীয় মিটিং মিছিল বন্ধ থাকতেই পারে, যেহেতু এখনো পর্যন্ত নির্বাহী আদেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু এই সব জায়গায় কেন
স্বৈরাচারী মনোবৃত্তির প্রকাশ ঘটবে। মঙ্গলবার শেখ হাসিনা নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে ওই দিনগুলো যেমন সর্বশক্তি দিয়ে সংগঠিত হয়ে উদযাপন করতে হবে জাতীয় কর্মসূচিগুলো, এবং গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি ক্ষেত্রে। আওয়ামী লীগ নেতাদের অনেকেই দাবি করছেন যে তাদের দলীয় সভানেত্রী অনেক ভেবেচিন্তে একটা কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন এই 3 দিবসকে কেন্দ্র করে। তিনি বুঝে নিতে চান যে বাংলাদেশের জাতীয় জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই যে 3টি দিবস, এটি উদযাপনে তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের কতটা বাধা দেয়, এবং তাদের দাবি যে এই 3 দিবসের কর্মসূচিতে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা নামতে পারে তাহলে সেটি হয়তো বিএনপি সরকারের উপরে কিছুটা হলে চাপ পড়বে। এগুলো তাদের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে কথাবার্তা, কিন্তু আমরা সাদা চোখে যা দেখছি, যেখানে আমি বলছিলাম যে গত 2 মাস 2 দলের শীর্ষ নেতাদের যে বক্তব্য, যে আচরণ, তাতে অনেকখানি নমনীয়তা প্রকাশ পাচ্ছে, এবং বিএনপি শুরু থেকে বলে আসছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, অথবা সজীবাজের জয় কিংবা সাইমা ওয়াজের পুতুল তারা দেশে এসে রাজনীতি করতে পারেন যদি দেশের মানুষ মেনে নেয়। তারেক রহমান এই ধরনের বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। সেইখানে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে আবারও মব শুরু হয়েছে। এর আগে আমি একাধিক কন্টেন্টে আপনাদের বলেছি, আপনারা নিজেরাও জানেন বরিশালে কি হলো। আওয়ামী লীগের কয়েকজন নেতাদের বা নেতাকর্মীদেরকে জামিন দেওয়ার কারণে সেখানকার সংশ্লিষ্ট বিচারকের উপরে অনেকখানি মব ক্রিয়েট করা হলো। এজলাসের মধ্যে ঢুকে বিএনপিপন্থী আইনজীবীরা থ্রেট করলেন, এজলাসের বেঞ্চ ভাঙচুর করলেন। আবার অদ্ভুত এক নির্দেশনা এলো, মানে বিস্ময়কর এক নির্দেশনা, যিনি গণমাধ্যমেও এসেছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মিস্টার মোহাম্মদ শাহজাহান সাহেব, তিনি রিটেন দিয়েছেন, লিখিত নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যারা আটক রয়েছেন, কারাগারে রয়েছেন, তারা কেউ জামিন পেলে তাদেরকে আবারও শোন অ্যারেস্ট দেখাতে হবে, অন্য কোনো মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করতে হবে। এটি কোন ধরনের নির্দেশনা? আমি আবারও বলছি যে হ্যাঁ, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে বিএনপি বা অন্য কোনো বিরোধী দলের নেতাকর্মীরা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ তাদেরকে আটক করেছে, আবার কারাগারে পাঠিয়েছে শোন অ্যারেস্ট দেখিয়ে। সেগুলো তো গোপনে গোপনে চলেছে, সেগুলো নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু এখন একেবারে ওপেন নির্দেশনা দিয়ে এই ধরনের কার্যক্রম চালাতে হবে, কোনো ধরনের রাগ ঢাক থাকছে না। এই যদি অবস্থা হয় তাহলে আমরা যা সাদা চোখে দেখছি, যা বুঝতে পারছি, সবই কি ভুল? নাকি আমরা এই প্রশ্ন তুলব যারা এই কাজগুলো করছেন, যেমন বরিশালে বিএনপি পন্থী আইনজীবীরা যে কাজটি করলেন, অথবা এই যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তিনি যে নির্দেশনা দিলেন, এগুলো কোনো গুপ্ত সংগঠনের হয়ে কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে কিনা বিএনপিকে বিপদে ফেলার জন্য? আমরা তখনই নিশ্চিত হব যে না, এগুলো কোনো গুপ্ত সংগঠনের হয়ে কোনো কাজ নয়, যদি কিনা বিএনপির হাইকমান্ড থেকে, বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে এসব বিষয়ে আপত্তি জানিয়ে কোনো বক্তব্য যদি না দেয়া হয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এটি বাস্তবতা, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ বিএনপির মতন যে রাজনৈতিক শক্তি একেবারে রাষ্ট্রের সমাজের তৃণমূলে গ্রথিত, এগুলোকে এত সহজে নির্মূল করা যায় না, সম্ভব না। কোনো আদর্শকে এইভাবে নির্মূল করা যায় না। এগুলো খুব পুরনো কথা, আবারও বলতে হচ্ছে।
যদি সত্যি সত্যি বিএনপি ইউনূস সরকারের পথে হাঁটে, তাহলে এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে বা বিএনপিকে খেসারত দিতে হবে, যেমনটা খেসারত দিতে হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ 15.5 বছর বিএনপি বা জামাতের নেতাকর্মীদেরকে পথে নামতে দেয়নি। তারা যদিও অনেক বাধা বিপত্তি করে অনেক ধরনের কর্মসূচি পালন করেছে, বিশেষ করে বিএনপি সেইখানে নানান ধরনের আক্রমণ ঘটেছে, তার পরিণতি তো আমরা দেখেছি। এই ইতিহাস বিএনপি মনে রাখবে না? তারেক রহমান নিজেকে 17 বছর ধরে প্রস্তুত করেছেন, তিনি এগুলো মাথায় রাখবেন না? এটি হতে পারে না। দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে মব কালচার থাকবে না, মব ভায়োলেন্সের সবকটির বিচার করা হবে। তার এই বক্তব্য আমরা খুব আস্থার সঙ্গে নিতে পারছি না, তার কারণ খোদ আদালতের মধ্যেও যদি এখনো ভয়ঙ্কর মবের ঘটনা ঘটে থাকে, আমাদের আশান্বিত হওয়ার কোনো সুযোগ নেই। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের ইজলাস কক্ষে যা ঘটল বুধবার, এটিকে নজিরবিহীন বলবো না, আমরা অবশ্যই অনেক অনেক বেশি ভয়ঙ্কর একটি দৃষ্টান্ত যে স্থাপিত হলো সেটি বলতে পারি। বিচারক শুনানি করছিলেন, ঠিক সেই সময় সন্ত্রাসী স্টাইলে খোদ একদল আইনজীবী ইজলাস কক্ষে ঢুকে পড়লেন। মুহূর্তের মধ্যে তারা ভাঙচুর করলেন, বিচারককে থ্রেট করলেন, আঙুল উঁচিয়ে কোনো একটা নির্দেশনা তারা দিতে থাকলেন। এই ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সারা দেশে। ঘটনাটি কি জন্য ঘটেছে? বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনূস সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার জামিন মঞ্জুর করা হয় গত সোমবার। এবং কেন জামিন মঞ্জুর করা হলো? রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাদের, এর প্রতিবাদে তারা মঙ্গলবার দুপুরের আগে চিফ মেট্রোপলিটন আদালত এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীরা, এবং তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। আওয়ামী লীগ নেতাদের জামিন যে মঞ্জুর করা হয়েছে তা বাতিলের দাবি জানাতে থাকেন। যখন তারা শুনতে পেলেন যে না, আদালতের কার্যক্রম চলছে, তখনই যেটি জানা গেছে যে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতির নেতৃত্বে একদল আইনজীবী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. শরীয়তুল্লাহ ইজলাসে ঢুকে এই কাণ্ডটি ঘটান। তারা আদালত কক্ষের যে ভেজানো দরজা ছিল সেটি খুলে চিৎকার করতে করতে ভিতরে ঢুকেন। আইনজীবী সমিতির সভাপতির পেছনে আরো বেশ কয়েকজন আইনজীবী, তারা এজলাসে ঢুকে সেখানে বসার জন্য যে বেঞ্চগুলো সেগুলো তো লাথি দিতে থাকেন, কেউ কেউ সেগুলো উপরে তুলে আছাড় মারতে থাকেন, এবং আইনজীবী সমিতির সভাপতি সম্ভবত তিনি বিচারকের সামনে গিয়ে আঙ্গুল উঁচিয়ে থ্রেট করতে থাকেন, চিৎকার করতে থাকেন। আর বিচারকের কি করার? বিচারক নিশ্চয়ই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, হতবিহ্বল হয়ে পড়েন, সম্ভবত ট্রমার মধ্যে চলে যান। তার তো কিছুই করার থাকে না ওই মুহূর্তে। এই হচ্ছে মবের দৃশ্য। আচ্ছা, এই যে ঘটনাটি ঘটলো যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের জামিন কেন দেয়া হলো, তাই তো? আচ্ছা, কেন দেয়া যাবে না সেটি তো শুরুর প্রশ্ন। তার পরের প্রশ্নটাও যদি করি, আওয়ামী লীগ নেতাদের কি এই প্রথম কোনো জামিন মঞ্জুর করা হলো দেশের কোনো আদালতে? আমি তথ্য
তথ্য প্রমাণ দিয়ে হাজির করতে পারি। যে বিএনপি পন্থী আইনজীবীরা এই যে জামিনের বিরোধিতা করছেন, সেই বিএনপি পন্থী আইনজীবীদের অনেকেই তো মোটা অঙ্কের টাকা নিয়ে কন্ট্রাক্টে গিয়ে তারা জামিন করিয়েছেন আওয়ামী লীগের কোনো কোনো নেতার, মোটা অঙ্কের টাকার বিনিময়ে। এরকম দৃষ্টান্ত যদি তুলে ধরা যায় কি হবে? এবং যখন শুধু বিএনপি পন্থী আইনজীবী না, বিএনপি পন্থী আইনজীবী সহ জামাতপন্থী আইনজীবীরা বড় বড় মোটা মোটা অঙ্কের টাকার কন্ট্রাক্ট করেছেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে, স্থানীয় পর্যায়ের হোক জাতীয় পর্যায়ের হোক, কারো কারোটি জামিন হয়েছে। কই সেক্ষেত্রে তো এই ধরনের বিরোধিতা করা হয়নি। যখন বিচারক স্বতঃপ্রণোদিত হয়ে নিজের বিবেকের তাগিদে হয়তো কোনো কোনোটি জামিন করছেন, তখন এই ধরনের বিরোধিতা আমরা দেখছি। আমরা তো এই কথাই বলবো। এখন সাবেক আইন উপদেষ্টা আমাদের মহামান্য মাননীয় অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তারা তো দিনে রাতে বলতে থাকতেন জামিন দেওয়া যাবে না, জামিন দেওয়া যাবে না। জামিন দেওয়া তো মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস বলি আর নাগরিক অধিকার বলি, অবশ্যই সেটি পর্যায়ে পড়ে। বিনা বিচারে কেন মানুষকে আটকে রাখতে হবে মাসের পর মাস, বছরের পর বছর? আমরা এই সংস্কৃতি থেকে বের হতে পারছি না। আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যতই আইনি শাসন প্রতিষ্ঠার কথা বলুন না কেন, স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন সাহেব যতই বলুন না কেন মব কালচার আর সহ্য করা হবে না, প্রতিটি মব ভায়োলেন্সে বিচার করা হবে, এই তার নমুনা। সাবেক আইন উপদেষ্টা আমাদের ওই যে কথিত মাননীয় ডক্টর আসিফ নজরুল, তিনি জামিন দিতে মানা করছেন, কিন্তু কথিত এক জুলাই যোদ্ধা সুরভিকে আটক করা হলো চাঁদাবাজির অভিযোগে। নিশ্চয়ই তার জামিন আমরা আশা করছিলাম, অবশ্যই দিতে হবে, তিনি যেই হন না কেন। কিন্তু তার যখন রিমান্ড আবেদন মঞ্জুর হলো, ঠিক ওই মুহূর্তে আইন উপদেষ্টা দেশবাসীকে জানান দিয়ে তিনি তার জামিনটি করিয়ে ফেললেন নিজের নির্দেশে। অথচ সাংবাদিক আনিস আলমগীর মাসের পর মাস জেল খাটছেন, সাংবাদিক শাহরিয়ার কবির 1.5 বছর ধরে জেল খাটছেন, অন্যান্য সাংবাদিকরা রয়েছেন ভুয়া হত্যা মামলায়। সাংবাদিকদের কথা বাদ দিলাম, অসংখ্য নিরীহ নিরাপরাধ মানুষ তো আদালত কারাগারের মধ্যে রয়েছেন এখনো। এই যে আজকের যিনি আইনমন্ত্রী, কদিন আগে তিনি তো রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি আজকের আইনমন্ত্রী, তিনি আমাকে সন্ত্রাস বিরোধী আইনে শীর্ষ সন্ত্রাসী হিসেবে কারাগারে প্রেরণ করা হয়েছিল মামলা দিয়ে, আপনারা জানেন। আমার জামিন আবেদনটি যখন হাইকোর্টে মঞ্জুর হলো, তার বিপরীতে চেম্বার জজ আদালতে যাওয়া হলো রাষ্ট্রপক্ষের অবস্থান থেকে, সেটি আবার অ্যাপিলেট ডিভিশনে পাঠানো হলো। অ্যাপিলেট ডিভিশনের শুনানিতে এই আসাদুজ্জামান, আজকের আইনমন্ত্রী, তিনি কি যুক্তি উপস্থাপন করেছিলেন আপনাদের সামনে আমি বলেছি, আর একটু মনে করিয়ে দিই, যে না না, এই সাংবাদিককে জামিন দেওয়া যাবে না, এই ব্যক্তি, এই মঞ্জুরুল আলম পান্না ডক্টর ইউনূস সরকারের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নিচ্ছিলেন আরো অনেকের সঙ্গে। তারাই তো আমাদের আইনমন্ত্রী, তারাই আমাদের আইন উপদেষ্টা হন, তারাই স্বরাষ্ট্র উপদেষ্টা। কি বলার আছে আমাদের? আদালত হচ্ছে সাধারণ কিংবা অসাধারণ সব মানুষেরই বিচার প্রার্থনার সর্বশেষ স্থান।
সেইখানে যদি এই ধরনের ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করে, মব সৃষ্টি করে, বিচারকদের থ্রেট করে সবকিছু থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এই বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।